আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বর্তমানে একটি টার্ম প্রচুর পরিমাণে ব্যবহার হচ্ছে, সেটা হচ্ছে জেনারেশন জেড বা জেনারেশন জি, সংক্ষেপে এটাকে বলা হয় জেন জি। আপনি আমি সবাই জানি এই যে বাংলাদেশে ঘটে যাওয়া কোটা সংস্কার আন্দোলনে মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই জেন জি টার্মটি প্রচুর পরিমাণে ব্যবহার হয়েছে। আর এর জন্য আমরা অনেকেই মনে করছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদেরকেই মনে হয় এই জেন জি বলা হয়। এটা কিন্তু কমপ্লিটলি রং কনসেপ্ট, মানে একেবারে ভুল ধারণা। জেন জি মানে শুধু তাদেরকেই বুঝাবে এমনটা কিন্তু নয়। তাহলে জেন জি কারা, কেন তাদেরকে জেন জি বলা হয়, এছাড়া আরো যে জেনারেশন আছে সে সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। যদি আপনি এই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে জেনে যান, তাহলে আমাদের যে মূল টপিক জেন জি বা জেনারেশন জি কারা, কাদেরকে বলা হয়, তাহলে আশা করছি আপনার একটা ভালো ধারণা তৈরি হবে। তো চলুন তাহলে শুরু করি। প্রথমেই একটা মানে মনে রাখেন, সেটা হলো জেনারেশনের বাংলাটা হলো প্রজন্ম। আর একটা চরম সত্যি কথা হলো, একটা প্রজন্ম শেষ হওয়ার পর আরেকটা প্রজন্ম যখন শুরু হবে তখন সব সময় মনে রাখবেন নতুন যে প্রজন্মটা তৈরি হবে এই নতুন প্রজন্মটা আগের প্রজন্মের তুলনায় সব দিক দিয়ে এগিয়ে থাকবে। সেটা বলেন কথাবার্তা, চাল চলন, আচার আচরণ, প্রজ্ঞা, জ্ঞান, বুদ্ধি কিংবা টেকনোলজির দিক দিয়েও তারা এগিয়ে থাকবে। এটাই বাস্তবতা, এটাই সত্য। এজন্য আপনারা প্রায় শুনে থাকবেন, মানে প্রায় অনেক সময় কিন্তু কথায় কথায় আমরা প্রায় একটা কথা শুনি যে এখনকার জেনারেশনটা খুবই অ্যাডভান্সড, মানে এখনকার ছেলে মেয়েরা খুবই মানে আগের তুলনায় মানে এগিয়ে থাকে, তাই না? অথবা আপনারা প্রায় এই কথাটাও শুনে থাকবেন যে এখনকার ছেলে মেয়েরা 100 বছরের জ্ঞান আগে থেকে নিয়েই জন্মগ্রহণ করে, তাই না? তাহলে এর মানে কি, যে আগের প্রজন্মের তুলনায় এখনকার প্রজন্মগুলো অনেকটা অ্যাডভান্সড লেভেলের, ঠিক আছে? আর এই যে বললাম যে এখনকার জেনারেশন মানে কি, তাহলে নিশ্চয়ই এর আগেও অন্য জেনারেশন আছে। তো চলেন তাহলে কতগুলো জেনারেশন আছে এবং কোন জেনারেশনগুলো কোন সাল থেকে কোন সালের মধ্যে তাদের বৈশিষ্ট্যগুলো কি এবং কোন জেনারেশনগুলো একটা দেশের উন্নতির জন্য খুবই বেস্ট টাইমে অবস্থান করে, সেটা আজকে ভিডিওতে জানার চেষ্টা করব। তো চলুন তাহলে শুরু করছি। প্রথম যে জেনারেশন সম্পর্কে আমরা জানবো সেটা হলো গ্রেটেস্ট জেনারেশন, ঠিক আছে? লক্ষ্য করুন এর সময়কালটা হলো 1901 সাল থেকে 1927 সাল পর্যন্ত। অনেকে এটাকে কি বলে, জিআই বলে, মানে এই গ্রেটেস্ট জেনারেশনটাকে অনেকে জিআই বলে থাকে। লক্ষ্য করুন 3 নাম্বার ইম্পর্টেন্ট যে লাইনটা, সেটা হলো যে এরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রজন্ম, ঠিক আছে? মানে এই জেনারেশনটাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ গিয়ে করেছিল, এটাই বলতে চাচ্ছি। এবং এরা হারানো প্রজন্মকে অনুসরণ করে মানে কি, মানে এই যে গ্রেটেস্ট জেনারেশনের আগে যারা জন্মগ্রহণ করেছিল ওদেরকে অনুসরণ করে। যেমন আমরা আমাদের বাপ দাদারাকে অনুসরণ করে, বাপ দাদারা যা যা করছিল আমিও তাই করব, ঠিক সেরকমটাই এই জেনারেশনের বৈশিষ্ট্য। মানে আগের প্রজন্ম যা করেছিল পরের প্রজন্ম তাই করবে, ঠিক আছে? এমনটা বিষয়। লক্ষ্য করুন দ্বিতীয় প্রজন্ম যেটা, সেটা হলো সাইলেন্ট জেনারেশন। এই সাইলেন্ট জেনারেশনটার সালটা খেয়াল করুন, সময়কালটা হলো 1928 সাল থেকে 1945 সাল। দেখেন এর কি লেখা আছে, ঐতিহ্যবাহী প্রজন্ম, মানে এরাও কিন্তু আগের প্রজন্মকে অনুসরণ করে। নিচে কিন্তু লেখা আছে দেখেন, এরা গ্রেটেস্ট জেনারেশনকে অনুসরণ করে, ঠিক আছে? 3 নাম্বার যে জেনারেশনটা সেটা হলো বেবি বুমার্স জেনারেশন। এটা সম্পর্কে আমি অতটা জানি না, শুধু এটুকুই আমি জানতে পেরেছি, সেটা হলো এর সময়কালটা হলো 1946 সাল থেকে 1964 সাল পর্যন্ত। তারপরটা দেখেন জেনারেশন এক্স, এই এক্স জেনারেশনের সময়কালটা খেয়াল করেন, এর সময়কালটা হলো 1965 থেকে 1980। পরবর্তী জেনারেশন থেকে লক্ষ্য করুন, এটা হলো জেনারেশন ওয়াই। লক্ষ্য করুন এর সময়কালটা হলো 1981 থেকে 1996। এদের মধ্যে লক্ষ্য করুন এই যে 1981 বললাম যে 96, এর মধ্যে যখনই 90 সাল আসবে এর ভিতরে যারা জন্মগ্রহণ করবে এদেরকে বলা হবে 90s কিডস। ওকে, 90s কিডস, এটা নিয়ে অনেক কথাবার্তা হয়, এটাও কিন্তু আপনারা প্রায় অনেক শুনে থাকেন এই ওয়ার্ডটা। তারপর লক্ষ্য করুন এরাকে বলা হয় মিলেনিয়ালস নামে পরিচিত, মানে সহস্রাব্দ নামে এরা পরিচিত। এখন যে জেনারেশনটা নিয়ে আমরা কথা বলছি, ভেরি ইম্পর্টেন্ট একটা জেনারেশন, সেটা হলো জেনারেশন জেড। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। লক্ষ্য করুন এর সময়কালটা হলো 1997 থেকে 2012 সাল পর্যন্ত। কত বললাম, 1997 থেকে 2012 সাল। আর এর মধ্যে যারা জন্মগ্রহণ করেছে মানে এদের বয়সটা বর্তমানে 12 থেকে 27।
খেয়াল করেন কত বছর, 12 থেকে 27। আর 12 থেকে 27 মানে তো বুঝতেই পারছেন যে এরা মানে তারুণ্যের শক্তিতে ভরপুর, মানে এরা যে কোনো কাজ যে কোনো সময় করে ফেলতে পারে। দেখেন বর্তমানে যে কোটা সংস্কার আন্দোলন যে একটা আন্দোলন তৈরি হয়েছিল, সে আন্দোলনটা কোথায় গিয়ে থেমে গেল, তাই না? এখন বর্তমানে কিন্তু এরাই আমাদের দেশটাকে, এই বাংলাদেশটাকে পরিচালনা করছে। আর একটা দেশের জন্য এই জেনারেশনটা যখন 12 থেকে 27 বছরের বয়স্ক মানুষ বেশি হয়ে যায়, তখন ওই দেশটা যে কোনো সময় যে কোনো দিকে মোড় নিতে পারে। ঠিক আছে, যদি জেনারেশনটা ভালো হয় তাহলে দেশটা উন্নতি করে নিবে, আর জেনারেশনটা যদি খারাপ হয় তাহলে দেশটা একেবারে তলিয়ে যাবে। ঠিক আছে, তো দেখা যাক, আমরা সবাই দোয়া করি আমাদের বাংলাদেশটা যেন একটা ভালো জায়গায় যায়, আমরা যেন একটা আইনের সুশাসন দেখতে পাই, জবাবদিহিতা দেখতে পাই, বা মানবাধিকার, মানুষের যেন অধিকার প্রতিষ্ঠিত হয়, মানে মুক্তভাবে কথা বলতে পারি, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়। আশা করি ভালো কিছু হোক, এটাই চাই। ঠিক আছে, 3 নম্বরটা লক্ষ্য করুন, এই জেনারেশনটাকে অনেক সময় অনেকেই জেন জেড, আই জেনারেশন, জেন টেক, জেন ডাব্লিউআই বা উই, হোমল্যান্ড জেনারেশন, নেট জেন, ডিজিটাল নেটিভস বা প্লুরালস বা জুমার্স নামেও পরিচিত। মানে এই জেনারেশনটাই সব, মানে এভরিথিং একটা দেশের জন্য। ঠিক আছে, আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে একটা দেশের জন্য মূল চালিকা শক্তি হলো যখন ওই দেশে 12 থেকে 27 বছর বয়সী মানুষেরা বেশি হয়ে যাবে, তখনই সেই দেশটা একটা ভালো কিছুতে চলে যেতে পারে। ঠিক আছে, লাস্ট যে জেনারেশনটা সেটা হলো জেনারেশন আলফা বা আলফা জেনারেশন। ঠিক আছে, এটা সময়কালটা হলো 2013 সাল থেকে শুরু, একেবারে 2024 সাল। এটা কিন্তু শেষ হয়নি, চলমান কিন্তু। ঠিক আছে, মানে যেহেতু বর্তমানে 2024 সাল আছে, তাই 2024 সালটা লিখে রেখেছি। এটা এখনো মানে শেষ কত সাল পর্যন্ত এই জেনারেশনটা চলবে এটা কিন্তু এখনো মানে লিমিট করা হয়নি। ঠিক আছে, তাহলে আশা করছি আপনি খুব সহজে বুঝে গেলেন যে কোন জেনারেশনটা কি। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস ক্লিয়ার, যে যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছিল তারাই জেড জেনারেশন বা জেনারেশন জেড বা জেন জি না। মানে যারাই 1997 থেকে 2012-র মধ্যে জন্মগ্রহণ করেছে তারাই হলো এই জেন জি। মানে আপনিও যদি জন্মগ্রহণ করেন তাহলে আপনিও কিন্তু এই জেন জি এর মধ্যে পড়েন। আশা করছি এই ভিডিও থেকে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনি জানতে পেরেছেন। আর এই ভিডিওর মধ্যে কোনো ভুল থাকলে কিংবা তথ্যের কোনো গরমিল যদি আপনার চোখে পড়ে তাহলে দয়া করে আমাকে জানানোর চেষ্টা করবেন, আমি খুবই উপকৃত হব। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।